তারা কি দিবে এবং হচ্ছে কিভাবে গণভোটে যাবে, নোট অফ ডিসেন্ট সহকারে যাবে না ছাড়া যাবে, এটা তো হয় নাই। এই নিশ্চয়তা ছাড় আপনার কেন সাইন করতে গেলেন? আপনি সাইন করে ফেললেন, আপনি বাস্তবায়ন করবেন। আপনার দলের যে নোট অফ ডিসেন্ট আছে, আমি যেটা বলতেছি এটা সবারই, বিএনপির, জামাতের, এনসিপির প্রত্যেকেরই নোট অফ ডিসেন্ট আছে, বাট প্রপোজালটা সরকার তৈরি করছে। সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে অনেক ইয়ে থেকে, প্রপোজাল থেকে তারা সরে আসছে। প্রথম দিকে আপনার মনে থাকার কথা যাচ্ছে একটা সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা ছিল, সেই আলাপ থেকে তারা সরে আসছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তাদের যে প্রপোজাল ছিল সেটা থেকে আলাপ আলোচনার মাধ্যমে সরে আসছে। সরে আসার পরে কিছু কিছু আপনার ওই নির্বাচন কমিশন নিয়ে তো আপনার একটা আক্ষেপের কথা বলেছেন। এই আমি একদম প্রশ্নগুলোর উত্তরে দিবেন, কারণ আমি এখানে এই চেয়ারে বসে হচ্ছে না, প্লিজ এই চেয়ারে আমরা বসি মানুষের প্রতিনিধি হয়ে আপনাদেরকে প্রশ্ন করার জন্য। এটা কিন্তু একটা আদালতের মতো। কথা তো শেষ করতে আমি শেষ করি না, আমাকে ক্রসিং করতে দেন। সেটা আমি বলি, আপনি নির্বাচন কমিশনকে বলেছেন ভাগাভাগি হয়েছে, ঐকমত্য কমিশনের অবস্থাকে আপনার রেটিং এ কেমন তারা পারফর্ম করছে? ঐকমত্য কমিশন যখন যেদিকে মন চায় সেদিকে দেখা গিয়েছে যে সালাউদ্দিন আহমেদের চোখের ইশারা ছাড়া ঐকমত্য কমিশন কোনো কথাই বলেন না। আর তখন সবসাইডে ঐকমত্য কমিশন খুব ভালো করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারার মধ্যে আমরা মেজর জিয়াকে দেখতে পাচ্ছি। এই সরকার খুব সুন্দরভাবে সংস্কারের দিকে আগাচ্ছে, আমরা এটাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আর যখনই দেখা গিয়েছে আপনার দলীয় এজেন্ডার বাইরে চলে গেছে, তখন এবার হচ্ছে এই সরকার একেবারে বেইমানি করেছে, প্রতারণা করেছে, সবকিছু করেছে। আপনার রেটিং কেমন ঐকমত্য কমিশনের পারফরম্যান্সে? আমি ঐকমত্য কমিশন যে প্রপোজাল দিয়েছে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। ঐকমত্য কমিশনের সম্পূর্ণ এতদিন যাবত যে এইভাবে তারা ডিল করেছে, এটা সম্পূর্ণটাকে আমরা সাধুবাদ জানাই না, কিন্তু লাস্টে গিয়ে আপনারা সাধুবাদ জানিয়েছেন। লাস্টে আমরা সাধুবাদ জানাচ্ছি প্রপোজালটা একটা বৈশ্বিক মানদণ্ড মেনে, ইন্টারন্যাশনাল একটা মানদণ্ড মেনে তারা এটা করেছে, প্রপোজালটা করেছে। কোন রাজনৈতিক দলের কাছে তারা সর্বশেষ এসে কোন রাজনৈতিক দলের কাছে সারেন্ডার করে নাই। যেই সংস্কারগুলো নিশ্চিত প্রয়োজন সেই সংস্কারগুলোর ব্যাপারে তারা প্রপোজাল করছে। দেশের মানুষ দেখেন হচ্ছে বিএনপি, জামাত যে সিদ্ধান্তগুলো, তো সব দল যে সিদ্ধান্তগুলো ঐক্যমত হয়েছে, সেটা তো তাহলে সবাই মিলে যেই ক্ষমতায় যাচ্ছে এমনিতেই বাস্তবায়ন করবে। প্রথম রাউন্ডে মোটামুটি আপনারা যেগুলো ঐক্যমত হয় নাই সেগুলোতেই মূলত হচ্ছে দেশের মানুষ সিদ্ধান্ত জানা যাবে তারা কি ঐক্যমতের ইস্যুগুলো হয় নাই, যেগুলোতে এগুলোতে তারা হ্যাঁ নাকি না। তারা যদি না জানাই তাহলে বিএনপি ক্ষমতায় গেলে যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করবে, হ্যাঁ বলে দিলে সবগুলো বাস্তবায়ন করতে হবে। অনেকগুলো প্রশ্ন আপনি প্রথম রাউন্ডে দিয়ে দিয়েছেন, যদিও আমি অনেক প্রশ্ন আসলে দ্বিতীয় রাউন্ডেই করতাম। আজুল বাড়ি হেলার আপনার কাছ থেকে সরাসরি প্রশ্ন শুনতে চাই। যেমনটা আমি হান্নান মাসুদেরই একটা কোড আনকোট করি। প্রথম দিকে আপনারা বিশেষ করে যখন আপনাদের মহাসচিব বলেছেন যে উনি প্রধান উপদেষ্টার মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠস্বর শুনতে পান, যেটা মাসুদ কোট করেছে। আবার এখন উনি যেটা বলছেন যে আপনাদের এখন যখন আপনাদের পছন্দ হয় না, আপনাদের দলীয় এজেন্ডের বাইরে চলে গেছে, এখন আপনাদের, আমি শব্দটা বললাম না, যে এখন আপনাদের ইরিটেশন শুরু হয়েছে। আপনাকে ধন্যবাদ একটা ভালো কোশ্চেন করার জন্য। এটা জটিল রাজনীতি এখন আর সরল জায়গায় না, একদম জটিল আবর্তে পড়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার 8 তারিখে গঠন হয়েছে, 7 তারিখে নির্বাচন চেয়েছি। তখন আমাদের বিরুদ্ধে এমন কোনো রাজনৈতিক দল নেই আমাদের বিরুদ্ধে মানে বাজে কথা বলেনি। টেলিভিশন টক শোগুলোতে যে বিএনপি নির্বাচন চায়, বিএনপি নির্বাচন, কিন্তু আমরা কিন্তু আমাদের সেই প্রশ্ন থেকে সরে আসিনি। ডক্টর ইউনূস যখন 13ই জুন বুঝতে পারলেন যে নির্বাচনটা দরকার এবং তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বললেন, তখন দেখবেন এই সমস্ত রাজনৈতিক দল যারা ইউনূসকে নিয়ে তালি বাজাচ্ছিল যে ডক্টর ইউনূস আরও 5 বছর থাকুক, এই সরকার বেশি বেশি থাকা দরকার, সংস্কারের সরকার, ঐক্যমতের সরকার, তারা ফুল 90 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল যে একটা ফালতু সরকার, বাজে সরকার, তাই না? সুতরাং এই কালচারটা শুরু হয়েছে যখন 13ই জুন ইউনূস সাহেব নির্বাচনের দিক গেল, তখন ইউনূস সাহেবের বিরুদ্ধে চরম বিষোদ্গার কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো করেছে। এই একটা বিষয়। আরেকটা হলো যে আপনি বলছেন যে আমাদের মহাসচিব বলেছেন যে ওনার মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়া দেখতে পেয়েছেন। সেটা তিনি দেখতে পেলে তিনি পেয়েছেন, আমি তো পাইনি। আমি তো এটা ওনার মতো মানে ডেমোক্রেসির বিউটিটা কিন্তু এখানে। আমি আর আপনি একই দল করি, কিন্তু আমি যেভাবে জিনিসটাকে দেখছি আপনি সেভাবে তো নাও দেখতে পারেন। এটি তো ডেমোক্রেসির বিউটি। এটাকে সামনে আনার কোনো প্রয়োজন নেই। তবে এইটা ঠিক যে এই যে ঐক্যমত কমিশন, এটা যে একটা চরম ফ্রড করলো জাতির সাথে। দেখেন যে খায়রুল হক, জাস্টিস খায়রুল হক, তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের 2 বার থাকবে, অথবা সেটা সংসদের উপর উনি ছেড়ে, হ্যাঁ সংসদের উপর ছেড়ে দিল যে আরো এক টার্ম থাকতে পারে। কিন্তু যখন লাস্ট রিটেন ভার্ডিক্ট দিলেন তখন সরে গেলেন। এটা একটা প্রতারণা ছিল না? সেকেন্ড দেখবেন শেখ হাসিনা 18 সালের নির্বাচনের সময় একটা প্রতারণা করলো জাতির সাথে। আমাদের বলো যে 8 দফা মানা হবে, আমরা 8 দফা দিলাম, 8 দফা মানা হবে, যখন নির্বাচনে গেলাম ফুল ইউটার 8 দফা থেকে সরে গেল। এই ঐক্যমত কমিশন দেখেন, আপনিও বললেন যে আমরা সবাই মিলে আলোচনা করেছি যে নোট অফ ডিসেন্ট সহকারে যাবে এটা, তাই না?
উনি কারোর সাথে কথা না বলে উনি আমাদের যখন স্বাক্ষর করলাম যে এই বইতে, সেই বইটা পরিবর্তন করার ক্ষমতা কি ওনাদের আছে? এই উত্তরটা মাহবুব কামাল ভাইয়ের জন্য রেখে দিলাম, যেন উনি আমার থেকে একজন প্রাজ্ঞ মানুষ, যে আমরা সবাই মিলে যে সাইনটা করলাম সে সাইন আমাদের সাথে আবার কথা না বলে কি কাটাছেড়ার কোনো সুযোগ থাকলে সেটাকে ফ্রড কি বলা যাবে না। আরেকটা কথা বলছে যে গণভোট নাকি, ওই যে মাসুদ বলতেছে নোট অফ ডিসেন্ট দিয়ে হয় না, গণভোট কি 85টা বা 45টা দফা দিয়ে হয় মাহবুব ভাই? এটাও কিন্তু একটা প্রশ্ন। তবে হ্যাঁ, ইটালিতে কিছু গত বছর বা 22-23টা গণভোট হয়েছিল, 2টো দফা ছিল, তার শ্রমিকদের যে অংশ সেখানে ভাগ করে 4টা করা হয়েছিল, মোট 5টা দফা ছিল। এটা হলো ইমিগ্রেশন আর হলো শ্রমিক। এই আমি পৃথিবীতে গণভোট আর সমস্ত গণভোট, মাসুদ এতগুলো গণভোটের উদাহরণ দিল, বাংলাদেশেও কিন্তু দুটো গণভোট, 3টা গণভোট হয়েছে একটা দফার উপরে, তাই না? গণভোটের অভিজ্ঞতা আমাদের রয়েছে। এইবারের এই গণভোটটা একটা জটিল আবর্তে, আমি তো নিজেও বলেছি যে এই গণভোটটা কি আসলে প্রয়োজন ছিল? এই গণভোটটা কেন করা হচ্ছে? গণভোট কি করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য? না, গণভোটটা করা হচ্ছে আস্থা এবং বিশ্বাস নেই একে অপরের প্রতি। রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে পারছে না যে ক্ষমতায় যাবে সে হয়তো এই জুলাই সনদটা বাস্তবায়ন করবে না। যাতে বাস্তবায়ন করে তার একটা কমিটমেন্ট, জনগণের একটা কমিটমেন্ট আর নিজেদের একটা কমিটমেন্ট। কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তো কোনো গণভোট হচ্ছে না। বাস্তবায়নের প্রক্রিয়া যদি আপনি অসাংবিধানিক হন, অনিয়মতান্ত্রিক হন, তখন কি সেটা কেউ মানবে? যেমন একটা দেখেন যে একটা নোট অফ ডিসেন্ট আছে আমাদের যে সংবিধানের মূলনীতি, তার ফার্স্ট পয়েন্ট হলো যে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস। এটা বিএনপি জন্মের সাথে তৈরি, এটা আপনি বাদ দিলেন। আমার একটা জায়গায় ধরেন আপনার যেসব বিষয়ে সমস্ত দল একমত হলো, ধরেন নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি নয়, অনেক দলই আছে, ওইটার ধরেন যদি বাদও যায়, শুধু যেগুলোতে সবাই এক হলো সেটা নিয়ে আগালে না, সবাই এক হলো। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা পার্টির একটা ইডিওলজি থাকে, প্রত্যেকটা পার্টির একটা প্রোগ্রামস থাকে। এইটা নিয়ে তো পার্টির জন্ম বিকাশ বেড়ে ওঠে। না, মাসুদ যে জায়গাটা বলেছে আপনি নোট অফ ডিসেন্ট যেতে পারবেন না, এটা নোট অফ ডিসেন্ট সহ নিয়ে ধরেন আপনি যখন গণভোটে একটা বাক্যের মধ্যে ফ্রেমিং হতে হবে, তো চাপিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি তো আপনার এই বাস্তবায়নের জন্য মেনে নিয়েছে, বিএনপি প্রশ্ন হচ্ছে আপনারা কবে হবে সেটা নিয়ে? গণভোট একই দিন হবে, একই দিনে হবে। কিন্তু জামাত তো চাইছে বা অন্যান্য দলগুলো বেশ, এটা আসলে পলিটিক্যাল মাঠ গরম করার জন্য, পলিটিক্যাল ভাষ্য থাকে, নীতি কৌশল থাকে, নেতাকর্মীকে উদ্বুদ্ধ রাখার জন্য এগুলো থাকে। কিন্তু আপনি দেখেন আর 3.5 মাস আসে নির্বাচনে, যদি ইউনূস তার কথা ঠিক রাখে তাহলে এই মুহূর্তে কি গণভোট করা সম্ভব? আর এই গণভোট নিয়ে তো আমাদের ঐক্যমত, এই নোট অফ ডিসেন্ট যাবে কি যাবে না, আপনার এতগুলো ইস্যু, আপনার এটা তো আমরা সবাই মানব বলছি, এটা বাস্তবায়ন প্রক্রিয়া। আরেকটা প্রশ্ন হেলাল ভাই, যেটা আমাদের আছে, আসলে প্রশ্ন একটু করে রাখি, সেটা হচ্ছে যেই জুলাই চার্টার আপনারা সাইন করেছেন, আপনারা এখন বলছেন এটা জাতির সাথে প্রতারণা হয়েছে, তাহলে যে জিনিসটা আপনারা সাইন করেছেন আর এখন যে ভার্সনটা আছে, এই ভার্সনটাকে আপনারা ওন করেন না? তা করবো কেন? আমি যে ভার্সনটা সিগনেচার করলাম, আপনি পরের দিন এই ভার্সনটাতে তো আপনারা অনেক বিষয়ে একমত হয়েছেন। না, তাতে কি আপনার কি সে এখতিয়ার আছে? আপনি ঐক্যমত কমিশন আমাদের সাথে আলোচনা করে 3 মাস ব্যাপী আলোচনা করে জাতি দেখলো আমরা কোন কোন বিষয়ে ঐক্যমত, কোন কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট, এবং কি আকারে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ যে সনদটা, যে চার্টারটা, সেটা পুস্তক আকারে বের করা হলো, সেটাই আমরা স্বাক্ষর করলাম, অন্যকেও স্বাক্ষর করতে উদ্বুদ্ধ করলাম। কতটা আন্তরিক আমরা! কিন্তু এই ঐক্যমত কমিশন আমি দেখলাম খায়রুল হক এবং শেখ হাসিনার মতো তার চরিত্রটা পাল্টে দিল, মানে টোটালি একটা পদ্ধতি। তো এর জন্য আপনার ক্রিমিনাল অফেন্সে মামলাও তো হয়, আপনি এগ্রিমেন্ট চুক্তি ভঙ্গ করলেন, তো ক্রিমিনাল অফেন্স তো এটা একটা, শুধু প্রতারণা, ক্রিমিনাল অফেন্স ইটস কাইন্ডস অফ। এই যে ঐক্যমত কমিশন যারা এটা করলো, আমার যদি আপনি এগুলো বাদ দিতেন, ডিলিট করবেন, তাহলে আবার আলোচনা করা উচিত ছিল, আবার আলোচনা করা উচিত ছিল, তাই না? তাহলে আপনি আসলে এখন প্রশ্ন জাগে, আমাদের রাজনৈতিক দলগুলো যে ঐক্য তৈরি করেছিল একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, কত কিছু ছাড় দিয়ে 10 বছর প্রধানমন্ত্রীর ক্ষমতা পর্যন্ত আমরা ছাড় দিলাম, তারপরে আপনি ঐক্যমত কমিশন কেন এই কাজটা করে আবার আমাদের দলগুলোর মধ্যে একটা ভেজাল লাগাই দিলেন, আবার একটি গন্ডগোল পাকিয়ে দিলেন? দেখেন, আমরা কিন্তু ঐক্যমত ছিলাম। আমি এখন দেখলাম যে এই সরকার বা এই ঐক্যমত কমিশন, আর দে কর্ডিয়াল টু হোল্ড এ পিস এন্ড ফ্রি ইলেকশন? আর দে কর্ডিয়াল টু হোল্ড ইলেকশন? আমার এটা এখন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি শুনবো। আমি একটু আমাদের সঙ্গে আছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক লেখক কলামিস্ট মাহবুব কামাল, আপনার কাছে নানা ধরনের, বিশেষ করে গণমাধ্যমগুলোতে এই শঙ্কার কথা বলা হচ্ছে, আসলে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা, মানুষের মধ্যে এই আশঙ্কাটা আছে। মানে আসলে আমাদের যে শঙ্কা, এটা কোন মাত্রার শঙ্কা? অনেকেই বলছেন, আপনারা বিভিন্ন টকশোতে আপনিও বলছেন, আপনিও লিখছেন যে আসলে ভীষণ শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যে। একটু বলেন তো। এটা
আপনার প্রশ্নের উত্তর দেবো কি, আমি এই দুজনকে অ্যাড্রেস করতেই তো আমার সময় না দিব সময় আপনাকে সেটা হচ্ছে মাহবুব ভাই বলুন, আমি আমার প্রথমে মাসুদের কথা বলি। আপনি বললেন যে কোথাও নোট অফ ডিসেন্ট নিয়ে রেফারেন্ডাম হয় না, ওকে ফাইন, কিন্তু আপনি এইটা বলেন তো যে যেসব দেশে সংবিধান 10 বার 15 বার 20 বার 22 বার পরিবর্তন করা হয়েছে সেই সব দেশকে আগের চেয়ে ভালো হয়েছে কিনা এটা বলেন। যেমন ডোমিনিকান রিপাবলিক, হাইতি, ভেনেজুয়েলা 20 বার 22 বার খোল লঞ্চে পাল্টানো হয়েছে সংবিধানের। কি ভালো ভালো বললেন তুরস্ক, আলবেনিয়া, এটা তো পরিবর্তন হলো, উন্নতি হলো না, উন্নতি ওগুলো হয়নি। তো হচ্ছে আমি সংখ্যা বলছি, আপনার 16 বার কাটা বলছি শেষ করতে দেন। এটা হয় না, এটা হয় না, সংবিধান, এটা পরে আসতেছি আমি। আর বললেন, উনি বললেন যে এটা ব্যক্তিগত ব্যাপার, এই যে কিনা বলে আমাদের মির্জা ফখরুলের, এই যে জিয়ার বলে ব্যক্তিগত তার একটা উনি যেভাবে রিড করেছেন সেটা দলের স্ট্যান্ড না, উনি এরকমই মনে বলতে চেয়েছেন। দি ইরাটিক সাইকি অফ মির্জা ফখরুল ইসলাম প্রুভস দ্যাট হি ইজ এ পেশেন্ট অফ ডিমেনশিয়া। এই যে এইভাবে বললে আমাদের মহাসচিব তো বলছি আমি বাংলাদেশের আমি বলি না নেতা, এই যে মুড সুইং, এই যে মুড সুইং ডিমেনশিয়া দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কারণ আপনি তো ডাক্তার না, আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? ডিমেনশিয়ার লক্ষণ, কারণ আপনি আগে যেটা বলতেছেন পরের সাথে যদি মিল না হয় তাহলে তো আপনি স্মৃতিভ্রষ্ট। রাজনীতিবিদরা তো এক এক সময় এক এক কথা বলে, এটা তো রাজনীতিবিদ, এটা সমস্যা না, ইট ইজ নট দ্য সিম্পটম অফ। না শুনেন, কথা তো আপনার তো কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি যখন ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছেন তাহলে বুঝতে হবে যে আপনার কোনো ডিসঅর্ডার আছে। ভাই একসময় তো বলা হতো সূর্য স্থির, পৃথিবী ঘোরে, একসময় তো পৃথিবী স্থির, সূর্য ঘোরে। আপনি এটা রেফারেন্স দিচ্ছেন এই কারণে বুঝি যে তখন উনি একটা প্রশংসা করেছেন, আজকে যেহেতু দলের এজেন্ডার বাইরে চলে গেছে এখন উনি বলছেন যে জাতির সাথে প্রতারণা হয়েছে। ইনকনসিস্টেন্ট কথা বলছেন। আমি প্রায় বলি, শুনেন, যেমন ধরেন যে লন্ডন সফরের পরে চিফ অ্যাডভাইজার উনি বললেন পুরো জাতি উদ্বেলিত আনন্দে, এখন উনি বলতেছেন যে প্রতারণা। তাহলে মানে আপনার তো কনসিস্টেন্সি থাকতে হবে, তাই না? আপনি একটা যখন মন্তব্য করবেন আপনাকে তো ভবিষ্যৎটা চিন্তা করে মন্তব্য করতে হবে। বেশি ভ্যালু লেডেন শব্দ ইউজ না করলে, হ্যাঁ, আপনি ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করতেছেন। পলিটিশিয়ান ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করে না, তারা তো ফার রিচিং কনসিকুয়েন্স কি হবে সেটা আগে বিবেচনায় নিবে, তাই না? বলে দিলেন উনি একটা কথা। আচ্ছা দেখেন, এই যে সংস্কার না, আমি একটা পয়েন্ট দিই আপনাকে, এই যে মাসুদ তো আছেই। আচ্ছা মাসুদ, এই যে সংস্কারগুলি যে আলোচনা হলো না, 84টা প্রস্তাব দেওয়া হলো না, এর মধ্যে দুর্নীতি দমন কমিশন কিভাবে গঠিত হবে সেটার কিছু সংস্কার আছে, ঠিক আছে? দেখেন মানে এগুলি কি বলবো, আজকে আমি এডিটোরিয়াল লিখছি, দুর্নীতি দমন কমিশন এর উপরে একটা অর্ডিন্যান্সের খসড়া তৈরি হয়েছে, ইট ইজ ইয়েট টু বি অ্যাপ্রুভড, আর কি খসড়া তৈরি হয়েছে। সেই খসড়াটা কি জানেন? ওই যে দুর্নীতি দমন কমিশনের সংস্কারের উপরে যে সমস্ত আলোচনা হয়েছে ওগুলো নাই, নতুন করে মানে কি ওই আগের মডেলে, গত রেজিমের যে দুর্নীতি দমন কমিশন অলমোস্ট সেরকম কিছুটা দুই একটা সংস্কার নিছে আর কি। তার মানেটা কি দাঁড়ালো? মানেটা দাঁড়ালো এখন যেসব দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিগুলি যাতে গত আমলের দুর্নীতি দমন কমিশন যেভাবে বড় বড় দুর্নীতিবাজদের রেহাই দিছে, লাইক আব্দুল হাই বাচ্চু, লাইক কি ওইটা কি নাম না, মহিউদ্দিন খান আলমগীর, এই যে দুর্নীতিবাজদের রক্ষা করছে জন্য, হ্যাঁ, এই কেন করছিল যে অ্যান্টি কারাপশন কমিশন যেটা সেটা প্রপারলি ফাংশন করে নাই। এখনো এই যে অর্ডিন্যান্স যেটা হচ্ছে, এই অর্ডিন্যান্সের যে দুর্নীতি দমন যেটা মানে কাজ করে, এটা খসড়া হয়েছে, অনুমোদিত হইলে যে কাজ করবে এইটা আগের মতোই হয়ে যাবে। তাইলে এই যে সংস্কারগুলি যে আমরা প্রস্তাব আনলাম দুর্নীতি দমন এইভাবে, কি লাভ হলো? আপনি তো সেই জিনিসই করছেন। এখন লাভের জায়গায় লস হয়ে যাচ্ছে কিনা সেটা প্রশ্ন করছে। লাভের জায়গায় লস হচ্ছে না, কারণ আপনি এত লম্বা সময় ধরে এক্সস্ট করলেন। আমার প্রশ্ন একটু শুনেন, আপনি তো যে সংস্কার প্রস্তাবগুলি আসছে দুর্নীতি দমনের ব্যাপারে সেগুলো দিয়েই তো আপনি কমিশন গঠন করবেন। আপনি হঠাৎ করে আপনি একটা অর্ডিন্যান্স দিয়ে আপনি দুর্নীতি দমন গঠন করতেছেন কেন? কি কারণে? তার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে যে আপনি এই আমলের যে দুর্নীতিগুলি সেগুলি যাতে আপনি ঠিকমতো ইনভেস্টিগেট করা না হয়। এতে কি লাভ হবে? নতুন যে সরকার হবে সে তো দুর্নীতি দমন কমিশন, আমার যে সংখ্যার জায়গা না, কোন মাত্রায় সংখ্যা দেশ আছে। আচ্ছা, কোন মাত্রায় সংখ্যা শুনেন, কোন মাত্রায় সংখ্যা তো কি হবে জানেন? কি হবে? আপনার একটা বিখ্যাত কথা আছে যে ভায়োলেন্স ইজ দি লাস্ট রিফিউজ অফ ইনকম্পিটেন্ট। যারা অযোগ্য তাদের শেষ ভরসা হচ্ছে ভায়োলেন্স। এই যে নির্বাচনী প্রক্রিয়া, যারা অযোগ্য ইনকম্পিটেন্ট যারা, তারা আলটিমেটলি ভায়োলেন্সের আশ্রয় নেবে এবং দেশ একটা ভায়োলেন্ট সিচুয়েশনের মধ্যে যাবে যারা অযোগ্য। আমি পয়েন্টটা বোধহয় বুঝাইতে পারছি।
অযোগ্য কিন্তু যোগ্য অযোগ্য এটা কোন ইন্ডিকেটর আপনি বলছেন? এখন অযোগ্যকার এটা বুঝে নেন তারা, আপনি কি ভোটের রেশিও, তাদের ভোট ব্যাংক এসব বিষয়ে আপনাকে সবাই বুঝবে যে সে কতটুকু পারফর্ম করতে পারবে, সবাই বুঝবে। এই যে হান্নান মাসুদ যে নির্বাচনে দাঁড়ায় এনসিপি, ওরা নিজেদেরকে অ্যাসেসমেন্ট করতে পারবে, মুখে যত কথাই বলুক, নিজেদের তো একটা অ্যাসেসমেন্ট আছে, সবার বিএনপির একটা অ্যাসেসমেন্ট, সবার অ্যাসেসমেন্ট আছে। যখন দেখবে যে তারা এই তিনটা মেজর স্টেক হোল্ডার বিএনপি, এনসিপি, জামা, যখনই দেখবে যে তারা কুলায় উঠতে পারতেছে না, তখন দে উইল মানে টেক রিফিউজ অন ভায়োলেন্স, ঠিক আছে? এবং এই ভায়োলেন্সটা, এটা মবক্রেসি তো অলরেডি আছে, সমাজে তো অলরেডি আছে, এইটা ইলেকশনের সময় বেশি করে দেখা দিবে। যাই হোক, যদি ইলেকশন হয়, আমার কথা সেটা না। দেখেন, যদি ইলেকশন হবে, আপনি কোনো সংখ্যা আছে? অবশ্যই সংখ্যায় আছে। কেমন সংখ্যা? অবশ্যই সংখ্যা। দিস ইজ গ্রে এরিয়া, নাথিং গ্রিনিশ। বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে হবে। যত বেশি বলবে তত বেশি আমি আশঙ্কা করব। আচ্ছা আচ্ছা। না, আজকে তিন বাহিনীর প্রধানকে তো বললেন আপনার সমস্ত প্রস্তুতি। তিন বাহিনীর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। নির্বাচনের সম্পর্ক আছে সরকার এবং নির্বাচন কমিশনের। তিন বাহিনী তারা নির্বাচনের সময় আইন শৃঙ্খলার জন্য তারা সরকারের অনুরোধে তারা পারফর্ম করবে, তারা ডিসিশন দেওয়ার কে, তাই না? ফলে তিন বাহিনী না, এখন এনসিপি তো নির্বাচন কমিশন পুনর্গঠনেরই, আপনি দেখেন না কতগুলি জিনিস তো আনরিজলভ আছে। আপনি জিনিসগুলো কেন বুঝতেছেন না? আমি বুঝতেছি, দর্শক বুঝে কিনা সেটাই। কতগুলি জিনিস আনরিজলভ আছে। যেমন ধরেন যে আপনি তো এখন তো আলোচনা হয়েছে যে গণভোট কবে হবে, একটা। 2 নম্বর হচ্ছে এনসিপির দাবি নির্বাচন কমিশন রিকনস্টিটিউট করতে হবে। এনসিপির দাবি শাপলা না দিলে কি করবে? শাপলা করিয়ে দিচ্ছে, কিন্তু শাপলা তো এখন পর্যন্ত দেয় নাই, তাই না? আচ্ছা, আর বাকিগুলি যেগুলি আছে ধরেন যে পিআর সিস্টেম, এগুলো রিজলভ হয়ে যাবে, এগুলি কোনো ব্যাপার না। এই যে কতগুলি মেজর জিনিস, বিশেষ করে আপনার গণভোট কখন হবে, এটাই তো এখন মেজর ইস্যু। এটা মেজর ইস্যু না। এখন এইটা তো রিজলভ হবে না, কারণ এটা রিজলভ হওয়ার আগে তো আপনাকে এই কাগজটা আবার রিজলভ হইতে হবে। আমি একটু বলি, না, আপনি যেটা, হ্যালো ভাই, আপনি বলছেন যে গণভোটের ইস্যুটা রিজলভ হওয়ার আগে তো আপনি এখন বিএনপি বলছে যে যেটা আমি সাইন করে এসেছি ওটার উপর তো তুমি গণভোট করতেছো না, তুমি তো আমার সাথে প্রতারণা করলে, ওটাও তো একটা ইস্যু না? এই যে হান্নান মাসুদ যেটা বললো যে কি নোট অফ ডিসেন্ট, প্রথম কথা হচ্ছে এটা গণভোট। তো গণভোট মানে কি? যে জিনিসটা একটা বিষয় উপস্থাপন করা হয়েছে এটা পক্ষে না বিপক্ষেই তো। তাইলে জুলাই সনদে কি আছে এইটা সুপ্রিম কোর্টের আইনজীবী ছাড়া আপনার বা আর কিছু লোক ছাড়া কয়জনে বুঝে? আপনি বলেন তো সম্ভব না। সম্ভব, তাহলে কিসের উপর ভিত্তি করে হা বা না বলবো আমি? ওটা হচ্ছে যে ওই যে সমস্ত দল ঐক্যমুক্ত হয়েছে একটা ফ্রেজে তো নিশ্চয়ই আনার একটা আপনার গণভোটটা হচ্ছে কেন যে আমরা যা জুলাই সনদে লেখা হয়েছে তারা বাস্তবায়ন বিষয়টা না, কিন্তু শুনে আমার কথা শুনে, গ্রামের একটা অশীতিপর বৃদ্ধা তাকে জিজ্ঞেস করেন যে জুলাই সনদে তুমি হা দিবা না দিবে? না, গ্রামের বিদ্রোহের কথা কি আমরা বলি? সাধারণ মানুষ কি আছে রাজনীতিতে? কি সাধারণ, মানে আপনি যেটা বলছেন গ্রামের মানুষ নাই, গ্রামের মানুষ রাজনীতিতে নাই। না, গ্রামের বাদ নাই, জুলাই সনদে কি কি আছে? কি ভাই মাহবুব ভাই, রাজনীতি করে কিন্তু রাজনীতিবিদরা, গ্রামের মানুষ বা সাধারণ মানুষ আছে আপনার উপকারের জন্য বোঝানো, এটা তো আপনাদের একটা বয়ান। সাধারণ মানুষ, আপনার নিরন্ন মানুষ, আপনার অত্যাচারিত নিপীড়িত মানুষ, সেই মানুষকে উন্নত জীবনযাপন করার জন্য ভালো করার রাজনীতিবিদরা রাজনীতি করে। আমি যে রাজনৈতিক সিদ্ধান্ত নিব সেটা সাধারণ মানুষের সাথে আলোচনার ওয়ে হলো আমরা যখন পলিটিক্যাল পার্টি প্রোগ্রামগুলো করি সেখানে তারা কিন্তু বুঝুক আর না বুঝুক, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার এই সিদ্ধান্তের ফলে গ্রামের মানুষ, তাকে আপনি গণভোটে কি জিজ্ঞেস করবেন? সেটা আমি বলছি যে গণভোটের আপনার যে ইস্যুটা আনরিজলভড, মাহবুব যেটা বলছেন, আসলে এভরি ইস্যুজ আর রিজলভ, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে রিজলভ। এটা একটা আপনার পলিটিক্যাল আপনার ট্রিক্স, কৌশল, মাঠ গরম করার জন্য। কিন্তু মূল প্রশ্ন যেখানে যে এই বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকার বলেছিল না যেটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে, তিনি কি বলেছিলেন না যে পুলিশ টুলিশ কেন দরকার, আমরা নিজেরা নির্বাচন করতে পারবো। আবার তিনি বললেন, দেখেন কথার কত দরকার, যে পুলিশ এখনো ঠিক হয়ে উঠতে পারেনি, কিভাবে নির্বাচন হতে পারে। উপদেষ্টা বললো যে পৃথিবীর, আচ্ছা এগুলো বাদ দেন, আমি আরেকটা সমস্যার কথা বলি, মেজর সমস্যা। বলা হচ্ছে কি যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে নোট অফ ডিসেন্ট গুলো এটা বাদ হয়ে যাবে। আচ্ছা, মনে করেন বিএনপি জিতলো, তাহলে এটা যদি বাদ হয়ে যায় তাহলে বিএনপি কিসের উপর ভিত্তি করে রুল করবে? জামাত এবং এনসিপি যেগুলি বলছে নাকি, তাই তো? আচ্ছা, আর যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে কি হবে? তাহলে না ভোট জয়যুক্ত হইলে এইগুলি থাকবে, এই নোট অফ ডিসেন্টগুলি থাকবে, এটা বলা হয়েছে। কিন্তু নোট অফ ডিসেন্টগুলি থাকে তাহলে তো বিএনপি তার মতো করে দেশ চালাবে, তখন তো আর জামাত এবং এনসিপির কোনো মানে তাদের যে এজেন্ডাগুলো সেগুলো তো আর থাকছে না। তাইলে আপনি আইদার ওয়ে, হা ভোট জিতলেও একটা সমস্যা, না ভোট জিতলেও তো একটা সমস্যা, তাই না?
ফলে এইটা আমি কি কারণে না, বললাম, না, সেই সমস্যাগুলো অলরেডি এক্সস্ট করে কিন্তু যেটা হেলাল ভাই বললো যে আপনার ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে তারা কিন্তু রিজলভ হয়েছে। প্রবলেমটা তৈরি হয়েছে কোথায়? প্রবলেমটা তৈরি হয়েছে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগটা, আপনি সাইন করার কাগজটা ফাইনালি আপনি দিলেন না। বিএনপি তো শুনেন, বিএনপি তো এটাই বারবার বলবে যে প্রতারণা হয়েছে, হ্যাঁ, কারণ ওইটাই তাদের ইস্যু। আমরা অন্যরা তো অন্য কথা বলবো, ওনাদের এজেন্ডা হচ্ছে যে আমরা যেটা সাইন করছি সেটা রাখা হয় নাই, ওকে ফাইন, এটা তাদের এজেন্ডা। আমরা তো অন্যান্য জিনিস আমরা আলোচনা করব, নিশ্চয়ই, তাই না? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদ যে হইলো, এইটা কত পার্সেন্ট লোকের রিপ্রেজেন্টেশন আছে এখানে, সেটা একটু দড়ি। কত পার্সেন্ট কাস্ট হলে কত? না, জুলাই সনদটা যে এই যে বলতেছে জাতীয় ঐকমত্য, জাতীয় ঐকমত্য কি এটা কত পার্সেন্ট জাতীয় ঐকমত্য হয়েছে? বিএনপির ভোট অ্যারাউন্ড 40%, ঠিক আছে? আচ্ছা, জামাতের ভোট কত? না, আমি কিভাবে বলবো, অ্যারাউন্ড 10%, তো 50%। ধরেন এনসিপির আরো ধরেন যে মানে 10% ধরেন, 60%, 40% তো এটার মধ্যে নাই। এর মধ্যে নাই কারণ আওয়ামী লীগ তো এখানে নাই। মানে আওয়ামী লীগ যারা ক্রিমিনাল তারা তো বিচার হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ ভোটারও আছে না। জাতীয় পার্টি কতগুলো পকেট আছে তাদের, ভালো ভোট আছে তাদের, তাই না? এদের তো এখানে কোনো রিপ্রেজেন্টেশন নাই, তাই না? আর অ্যাকচুয়ালি তো এইটা ঐকমত্য মানে কি? এটা জামাত এবং এনসিবির ঐকমত্য, ওগুলি বাদ দেন, ওদের তো কোনো রিপ্রেজেন্টেশন নেই পাবলিকের কাছে। ওদের একটা ফিলোসফিক্যাল